দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ আমরা আলোচনা করব দেশের রড শিল্পের নানা সমস্যা, সম্ভাবনা এবং সেই সঙ্গে এখন যে নির্মাণ মৌসুম চলছে সেই মৌসুমে এই খাতের এখন কি অবস্থা এবং যারা নির্মাণ কাজের সঙ্গে জড়িত তারাই বা রড কতটা কিনতে পারছেন, কী দামে কিনতে পারছেন, সেই সঙ্গে যারা উৎপাদনের সঙ্গে জড়িত তারা কিভাবে কাঁচামাল এখন আনতে পারছেন কি পারছেন না বা কতখানি আনতে পারছেন, সব মিলে এই সেক্টরের সার্বিক চিত্র আমরা তুলে ধরব এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম। জনাব আবুল কালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এটিএন নিউজে আমাকে এসে দুটি কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আমরা একটু আপনার কাছে শুরুতে জানতে চাই যদি একটু আপনার ব্যবসা সম্পর্কে। আমরা জানি যে আপনি 37 বছর আগে মাত্র 37,000 টাকা দিয়ে আপনার এই স্টিল ব্যবসা আপনি শুরু করেছিলেন। তো এখন তো সেই ব্যবসা শত কোটি টাকাতে পৌঁছেছে। তো সেটি যদি একটু আমাদেরকে জানাতেন, সেই সাফল্যের গল্পটা। ধন্যবাদ আপনাকে। এই আমার জীবনের প্রথম থেকে শুরু করেছেন। আমি দেখেন 1987 সাল থেকে আমার এই স্টিল ব্যবসার সাথে আমি জড়িত। তখন আমার একটা সময় ছিল, ইচ্ছা ছিল, তখন মানুষ দেশের বাইরে জাপান চলে যায়, কাজ করবে, টাকা কামাই করবে। তখন আমি জাপান যেতে চেয়েছি। তো আমার ওয়াইফের বড় ভাই, উনি আমাকে যেতে দেননি। উনি বলেছেন যে না, এই ভাঙারি স্টিল ব্যবসা আছে, এটার সাথে আপনি থাকেন। জি। তখন ওনার কথার সুর তো ধরেই আমি আপনার এই 37,000 টাকা ক্যাপিটাল নিয়ে আমি প্রথমে ঢাকার বাংলাদেশের ঝিনাইদহতে যাই। তখন এখান থেকে এক ট্রাক স্ক্র্যাপ নিয়ে এসে 7 দিন থেকে আমি ভিন্ন মিলে সাপ্লাই করি। সাপ্লাই থেকে এই আমার সাপ্লায়ার হিসাবে আমার জীবনের শুরু। তখন আমি একটানা বেশ কয়েক বছর করার পরে 93 সাল থেকে আমি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি ভাড়া নিই। সেই কোম্পানি ভাড়া নেওয়ার পরে 97 সালে আবার আরেকটা কোম্পানি ভাড়া নিই, যমুনা স্টিল মিল। এর আগে সাবকাত স্টিল মিল ভাড়া নিই। পরবর্তীতে আমরা বিক্রমপুর রিরোলিং মিলস নামে লিমিটেড, এটা আমরা ক্রয় করি। এই আমাদের ইন্ডাস্ট্রি যাত্রা শুরু হয়। আজকে 2023 সাল পর্যন্ত আমি এর সাথেই আছি। তার মানে আপনার 3টা ইউনিটে ব্যবসা আপনি করছেন? জি, আমি এখন 3টে ইউনিটের ব্যবসা করছি। আমার বন্দর স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড এবং বিক্রমপুর রিরোলিং মিলস লিমিটেড এবং আরেকটি ইন্ডাস্ট্রি আছে, সেটা প্রিমিয়ার স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড। একটি বিষয় জানতে চাই, এখন তো আমরা জানি যে নির্মাণ মৌসুম চলছে, এই সময়ে স্বাভাবিক সময়ের চেয়ে চাহিদা একটু বেশি থাকে রডের। তো এবার আসলে পরিস্থিতিটা কি রকম, দামটা কেমন এবং যারা কাজ করছেন তাদের আগ্রহটা ঠিক আছে কিনা বা কি অবস্থা এখন? নির্মাণ সামগ্রী আসলে আপনি ধরে নিতে পারেন নভেম্বর থেকে জুন পর্যন্ত আমাদের নির্মাণ কাজের মৌসুম চলে। তখন এখনো সেভাবে আছে, বাট আমরা উৎপাদন করতে পারছি না, একটু কম করতে হচ্ছে। তার কারণ হচ্ছে 3টে। জ্বালানি খাতের একটু সমস্যা ছিল, একটু আমার গ্যাসের প্রবলেম ছিল, এবং আমরা এলসি করে আমাদের ইম্পোর্ট করে আমাদের র মেটেরিয়ালস নিতে হয়। সেই ইম্পোর্টের আমরা 70% 75% ইম্পোর্ট করে নিয়ে আসতাম। তো দীর্ঘ 4-5 মাস যাবৎ আমরা ইম্পোর্ট করতে পারছি না ব্যাংকের ডলার ক্রাইসিসের কারণে। আপাতত একটু সমস্যা সমাধান হতে যাচ্ছে বোধহয়, কিছু কিছু আমরা এলসি করতে পারতেছি। তো এগুলো আসলে র মেটেরিয়ালস আসলেই আমাদের স্মুথ আপনার প্রোডাকশন থাকবে। এবং আমাদের এই যে প্রাইজের যে বিষয়টি বললেন, এখন আমাদের প্রাইস ধরেন 95 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে মাল সেল হয়। এটা যদি ইম্পোর্ট চালু থাকতো হয়তো আরেকটু কম থাকতো। আপনি যেটি বলছিলেন যে এলসির যে সমস্যাটা ছিল সেটি ধীরে ধীরে কাটতে শুরু করেছে। তো আপনি কি একটু বলতে পারেন যে কী রকম, মানে 4-5 মাস আগে কতটা প্রবলেম ছিল, এখন আসলে সেটি কতখানি কেটে যাচ্ছে? 4-5 মাস আগে ধরেন 86 টাকা পার ডলার ছিল। তো সেই সব মেটেরিয়ালসের পেমেন্টের যখন আমাদের ডেট আসছে, তখন পেমেন্ট দিতে গিয়ে দেখা গেছে 105, 106, 107 ডলারে আমাদের পেমেন্ট করতে হচ্ছে। এখানে আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি ব্যাংক আমাদেরকে ইম্পোর্ট করার জন্য কোনো সুযোগ দিচ্ছিল না, টোটালি অফ করে রাখছে ব্যাংকের ডলার ক্রাইসিস বলে। তো আমরা না করতে পারাতেই আমাদের উৎপাদনের যে র মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রির মেইন র মেটেরিয়ালসগুলো আমরা ইম্পোর্ট করে আনতে পারতেছিলাম না। তখন লোকালি কালেকশন করে আমরা যতটুকু পারছি ততটুকু আমাদের দেশে যোগান দিয়ে এখন পর্যন্ত যাচ্ছে। আগামীতে হয়তো 2-1 মাসের ভিতরে
এটা একটু কেটে উঠবে বলে আমি ধারণা করছি। বিশ্ববাজারে এখন কাঁচামালের দাম, স্ক্র্যাপ লোহার দামটা এখন কেমন আসলে? বিশ্ববাজারে ভাঙারি স্ক্র্যাপ যেটাকে আমরা বলি, জি জি, মেল্টিং স্ক্র্যাপ, মেল্টাবল স্ক্র্যাপ যেটা, এটা এখন $525 থেকে $30 এখন আমরা নিতে পারি। জি তো সেটা যদি কনভার্ট করি আমাদের দেশে আনার পরে আমাদের যে কস্টিং আসে, জি সেই কস্টিং করলে কিন্তু আপনার এখন ইম্পোর্ট করলেও 95 উপরেই রড সেল করতে হবে। জি। যদি আমাদের এই মালগুলো, মেটেরিয়ালসগুলো আস্তে আস্তে আরো ধরেন 2 মাস 3 মাস সময় লাগে এরকম। না, দাম কি আগের চেয়ে একটু কমেছে? না, আগের চেয়ে এই 1000 1500 এরকম কম বেশির ভিতরে থাকে। কিন্তু আপনি যেটি বললেন যে 95 থেকে 1 লাখ টাকার মধ্যে রড বিক্রি হচ্ছে, কিন্তু আমরা তো জানি যে কিছু কিছু কোম্পানির রডের দাম 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে। এইটা কেন হচ্ছে তাহলে? এটা অ্যাকচুয়ালি 1 লাখ টাকা ছাড়িয়ে বেচে কোনো কোম্পানির এস্টাবলিশমেন্ট কস্ট অনেক বেশি থাকে। আচ্ছা। এবং তাদের ওইভাবে বিক্রি করতে হয়, তারা আবার কিছু ক্রেডিট সেল করতে হয়। জি। আপনার টাকায় আপনি ব্যবসা করবেন, আপনি এক ধরনের ব্যবসা পাবেন। আমার টাকায় আপনি ব্যবসা করবেন, এটা যেমন ব্যাংকের টাকা হলে ইন্টারেস্ট দিতে হয়, ঠিক তেমনি কিছু ক্রেডিট দিতে গেলে সেটা আমরা অ্যাড করেই আমরা বাজারে সেল করে থাকি। কেউ আবার 100% অ্যাডভান্স পেমেন্ট নিয়েই আমরা মাল সেল করি। তো এই জন্য বিভিন্ন ধরনের, বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের সেল থাকে। অ্যাকচুয়ালি কোয়ালিটি প্রায় সেম থাকে। জি। না, আরেকটা বিষয় জানতে চাই একটু, এই আপনি যেটা বলছেন যে দামটা কোনো কোনো কোম্পানির 1 লাখ টাকার উপরে, কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 1 লাখের মধ্যেই আছে। তো সেক্ষেত্রে সরকার থেকে কিংবা এনবিআর থেকে বিশেষ করে ভ্যাট ট্যাক্সের যে বিষয়গুলো থাকে, সেগুলো ক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নিলে কি দাম কিছুটা আরও কমতে পারে কিনা? না, ভ্যাট ট্যাক্সের আমাদের ভ্যাটের কিন্তু অনেক অতিরিক্ত কোনো বিষয় নেই। জি আমাদের ফিক্সড করা আছে। জি পার টন রডের উপরে 2000 টাকা। জি। এটা ধরেন কমিয়ে দিলে, যদি গভর্নমেন্ট কমায় দেয় 500 টাকা, হয়তো 500 টাকার আমরা কমাতে পারবো। জি অ্যাকচুয়ালি যে মূল বিষয়টা থাকে, আমরা যে র মেটেরিয়ালসগুলো কিনে নিয়ে আসতে হয়, জি। আমাদের দেশে স্টিলের কোনো খনি নেই। আমাদের কিন্তু বিদেশ থেকেই ইম্পোর্টের করেই আমাদের র মেটেরিয়ালসগুলো কিনে নিয়ে আসতে হয়। তো আমাদের দেশে যেগুলো লোকালি কালেকশন হয় সারা দেশ থেকে, যেটাকে আমরা ভাঙারি বলে থাকি, এটাও এখানে লক্ষ লক্ষ লোক জড়িত। আমরা তাদের মাধ্যমে যে কালেকশনগুলো করে থাকি, এটা 25 থেকে 30% আমরা যোগান দিতে পারি দেশে। জি। বাকিটা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। জি, আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিস্টক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি দেশের রড শিল্পের বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা। আমাদের সঙ্গে আছেন বন্দর স্টিল ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল কালাম। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে আপনি বলছিলেন যে রডের দাম বেড়েছে কিন্তু নির্মাণ মৌসুম চলছে। আমরাও দেখছি যে রডের দাম বাড়ার কারণে যারা ব্যক্তিগতভাবে যারা কাজ করতেন, তারাও কিন্তু কাজ অনেকখানি কমিয়ে দিয়েছেন। এমনকি সরকারের যে উন্নয়ন প্রকল্প এডিপি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রেও একটু ধীর গতি। তো সেক্ষেত্রে আসলে সামগ্রিকভাবে আপনাদের এই ইন্ডাস্ট্রিতে সেটার প্রভাব কতখানি পড়েছে? ধন্যবাদ। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রভাব এমন এখন পর্যন্ত সেরকম ক্রাইসিস হয়নি। এই কারণে গভর্নমেন্ট যে আজকে 13-14 বছর যাবৎ একটানা উন্নয়ন কাজ করে যাচ্ছেন, অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এর সাথে যুক্ত। তারা কিন্তু কাজ কিন্তু নিয়ে রেখেছেন। সেই কাজগুলো কিন্তু সবাইকে করতে হচ্ছে, কারণ ব্যবসার ধর্মটাই হচ্ছে আমি আজকে কাজ নিলাম, আজকে আমার একটু লস হয়, কাজ কিন্তু আমাকে করে গভর্নমেন্টকে বুঝিয়ে দিতে হবে। এমন একটা সময় গেছে যখন 50,000 টাকা রড ছিল, তখন গভর্নমেন্টের প্রাইস ছিল প্রায় 70,000-72,000 টাকা। তখন তো ঠিকাদাররা ঠিক কাজ করছে। ঠিক তেমনি আজকে আবার তাদের কিছু লস হচ্ছে, কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। সেই আশায় করছে যে গভর্নমেন্ট তো এখন রিশিডিউল করে দিয়েছেন, এখন হয়তো তারা আবার প্রফিট করতে পারবে নতুন কাজগুলো নিলে। তার জন্য নষ্ট হচ্ছে না, কাজের কোনো ক্ষতি। আমি যেটি জানতে চাচ্ছি আসলে, যেমন ধরেন যে রডের দামটা যখন কম ছিল তখন যে পরিমাণ রড বিক্রি হতো, এখন রডের দামটা তো বেড়েছে, সেই অনুপাতে রড বিক্রিটা কমেছে কিনা? না, রড বিক্রিটা এখনো কমেনি। যতটুকু কমেছে আমাদের ইন্ডাস্ট্রির উপরে তেমনি প্রভাব পড়েনি, পড়ছে শুধু র মেটেরিয়ালসের অভাব
জি যার জন্য আমাদেরকে উৎপাদনও একটু কমায় দিতে হয়েছে। জি। ও তার মানে চাহিদা যেভাবে কমেছে একই সঙ্গে উৎপাদনও তো উৎপাদন কমেছে। ক্ষমতা কমে গেছে। ও আচ্ছা, উৎপাদনের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এই যে আপনারা উৎপাদনের ক্ষেত্রে সব সময় নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের কথা আপনারা দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন। তো এখন আসলে পরিস্থিতিটা কী রকম, গ্যাসের চাপ কেমন, বা সেক্ষেত্রে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে কিনা? নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে এখন ওই নিরবিচ্ছিন্ন আমাদের যে গ্যাস পাওয়ার কথা সেমনিভাবে আমরা কিন্তু পাচ্ছি না। জি এখানে গ্যাসের প্রেশার অনেক নিচে নেমে আসছে, উৎপাদনের ব্যাহত আমাদের কিন্তু হচ্ছে। জি পাশাপাশি এই গ্যাস যখন আপনার স্বল্পতা এসে গেছে, তার সাথে সাথে ইলেকট্রিসিটি আমাদের ক্রাইসিস হয়। জি তো এখন ধীরে ধীরে কাটতে হচ্ছে। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে এপ্রিল থেকে স্বাভাবিক হয়ে আসবে, আমার ধারণা এখন আস্তে আস্তে যদি স্বাভাবিক হয়ে আসে তখন এই ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু প্রোডাকশন পুরোপুরি চলে আসবে, অসুবিধা হবে না বলে আমি আশা করছি। তার মানে আপনি সুখবরের ইঙ্গিতেই দিচ্ছেন, কারণ একদিকে গ্যাস বিদ্যুতের সমস্যাও কমে আসছে, আবার বলছিলেন যে এলসির যে প্রবলেম ছিল সেটিও ধীরে ধীরে কমে আসছে। তার মানে সামনে তো আমরা সুবাতাস আশা করতে পারি। না, আমরা ইনশাল্লাহ আশা করতে পারি, কারণ একরকম সারা দুনিয়া চলে না। জি আপনারা সকল জানেন সারা বিশ্বেই একটু যখন ক্রাইসিস হয়েছে, তার তুলনায় আমাদের দেশে আমি মনে করি সেরকম থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছে। জি, আমার একটি কথা মনে পড়লো এই সময়, যখন আপনাদের গ্যাস বিদ্যুতের ক্রাইসিসটা ছিল, তখন আমরা রিপোর্টাররা যখন রিপোর্ট করতে গিয়েছিলাম আপনাদের বিভিন্ন কারখানায়, তখন কিন্তু আপনারা যারা উদ্যোক্তা ছিলেন তারা কিন্তু একটা আশঙ্কা করেছিলেন যে গ্যাস বিদ্যুৎ যদি নিরবিচ্ছিন্নভাবে ইন্ডাস্ট্রিগুলো না পায় তাহলে উৎপাদন কমে যাবে, এবং তখন একটা শ্রমিক অসন্তোষের একটা আশঙ্কা থাকে, কারণ ওখানকার বেশিরভাগ শ্রমিকরাই তো আসলে চুক্তিভিত্তিক। তো সেই রকম পরিস্থিতি তো তৈরি হয়নি নাকি? না, সেরকম পরিস্থিতি এখনো হয়নি। তবে যদি এটা অনেক সময় বেশি লাগতো, হয়তো আমরা আশঙ্কা যেটা করেছিলাম ঠিক সেরকমই হতো। আমাদের শ্রমিক অসন্তোষ দেখা দিত। তো পাশাপাশি এই অল্প সময়তে যখন আমাদের এই ক্রাইসিস মিটে যাচ্ছে, কিছু কিছু এলসি হচ্ছে এবং গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হয়ে আসতেছে, তো আমরা প্রোডাকশন উৎপাদন এখন স্বাভাবিক হয়ে আসবে সেই আশায় আমাদের শ্রমিকরা সাথে আছে। এখন পর্যন্ত সে ধরনের অসন্তোষ দেখা দেয়নি। আমরা আরেকটি বিষয় দেখছি যে বাংলাদেশে তো এখন ব্যাপক অবকাঠামো উন্নয়ন হচ্ছে, তো সামনের কয়েক দশকও হয়তো এই অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের এই সেক্টরে এখন কি পরিমাণ ইনভেস্টমেন্ট টোটাল, এবং কতটা কারখানা মানে এখানে উদ্যোক্তা কাজ করছে, কতটা ইন্ডাস্ট্রি চালু আছে, এবং সামনে আরও কোনো বিনিয়োগ আসছে কিনা সে সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আমাদের এই সেক্টরে আমাদের স্টিল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের ভিতরে আমরা যারা আছি, জি এখানে 37 জন মেম্বার আছে, 37টি অটোমেশন আছে, এবং পাশাপাশি এর সাথে আরও কিছু ইনভেস্টমেন্ট আসছে। জি যারা আমরা যারা মনে করছি যে এই সেক্টরে আমাদের দেশে উন্নয়নের আরও 50 বছরও ঘাটতি হবে না, উন্নয়ন হবে। যার জন্যই আমরা কিন্তু যারা ইনভেস্ট করে আমাদের এই সেক্টরে কিন্তু অনেক বড় বড় ইনভেস্ট, সরি আপনার হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট থাকে। তো যারা এই ইনভেস্টগুলো করি আমরা সবাই হিসাব করে চিন্তা করেই আমরা কিন্তু ব্যবসার সাথে আগাই। কারণ আমাদের দেশে যদি আরও 50 বছর আমরা উন্নয়ন চলে, গভর্নমেন্টের পাশাপাশি পাবলিকও যদি করে, পাবলিক কিন্তু থেমে নাই। আজকে 95 থেকে 1 লাখ টাকা টন রড কেউ কিন্তু থেমে নাই, বসে থাকে না। যার যে কাজ করা তারা কিন্তু ঠিক আস্তে আস্তে করেই যাচ্ছে। হয়তো যেটা 1 মাসে করার কথা সেটা তারা 2 মাসে করছে। পাশাপাশি তো আমাদের উৎপাদন ক্ষমতাও আমাদের কমে আসছে গ্যাস বিদ্যুৎ র মেটেরিয়ালসের বিভিন্ন কারণে। তো আশা করি এটা স্বাভাবিক হয়ে যাবে, এবং এই সেক্টরের জন্য ওপর আল্লাহ যদি সহায় থাকে, আমাদের যেভাবে উন্নয়ন হচ্ছে আরও অনেক ইনভেস্ট আসলো, আমাদের এই সেক্টরে ক্ষতি হবে না, এটাই আমি আশা করছি। আপনার কি মানে আপনার যে এখন বন্দর স্টিল ইন্ডাস্ট্রি আছে এবং পাশাপাশি আরও 2টি আছে, সামনে কি আপনার ব্যবসা আরও বড় করার পরিকল্পনা আছে কিনা? আমার এখন ধরেন আমার অ্যাডজাস্টিং কোম্পানি আছে, বন্দর স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড এবং বিক্রমপুর রিরোলিং মিলস লিমিটেড এবং প্রিমিয়ার স্টিল ইন্ডাস্ট্রি রিরোলিং মিল লিমিটেড। আমি পাশাপাশি আরেকটা কোম্পানি করতে যাচ্ছি, সেখানে আরও একটু বৃহৎ আকারে হবে। ওটা হলো এম্পায়ার স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড। ওটা আমরা মদনপুরে করতেছি, আর তো কিছুদিনের ভিতরে আমরা কাজ ধরব। তো এরকম আমরা দেখেছি
যেমন বসুন্ধরা আসতেছে, বিএসআরএম বাড়াচ্ছে, কেএস বাড়াচ্ছে, বন্দর বাড়াচ্ছে, তো তেমনি আমার এম্পায়ার স্টিলও বাড়বে। ওখানে আমার কেমিক্যাল ফ্যাক্টরি থাকবে, ম্যাঙ্গানিজ ফ্যাক্টরি থাকবে, অটোমেটিক রিরোলিং মিল থাকবো ইউরোপিয়ান স্টাইলের। তো এটা হবে ইনশাল্লাহ। তো এই যে বড় বড় কোম্পানিগুলো যে আসছে, সেক্ষেত্রে ছোট কোম্পানিগুলো কি টিকে থাকতে পারবে, যেগুলো এখন ম্যানুয়ালি চলছে? না, এগুলো ধরেন এক সময় তাদেরও তো চ্যালেঞ্জটা বেড়ে যাবে। না, তারা চলবে না। এর কারণ হচ্ছে হ্যাঁ, ওগুলো ম্যানুয়াল ছিল, টেকনোলজি ভালো ছিল না। আমরা এখন যেগুলো আসছে সব অত্যাধুনিক টেকনোলজিতে আপনার উৎপাদন হয়। রড, অ্যাঙ্গেল, বার যেগুলো আমরা তৈরি করে থাকি ইন্টারন্যাশনালি, আমরা যদি ইচ্ছা করি আমাদের এই প্রোডাক্ট এক্সপোর্ট করার সম্ভাবনা আছে। আগে যেমন 400 মিল ছিল ম্যানুয়ালি, তখন এখন কিন্তু সেগুলি টোটাল সারা বাংলাদেশে কিন্তু 50টা মিলও এখন নাই। এর কারণ হচ্ছে সেই মিলগুলির প্রোডাকশন করে দৈনিক এক একটা মিলে 10 থেকে 12 টন 15 টন মাল উৎপাদন করে। তো সেই লোক দিয়েই আমরা এক একটা মিলে 300, 350, 400 টন মাল উৎপাদন করি। তো ওদের সাথে আমাদের ম্যানুয়ালের সাথে কোনোদিনই কস্টিং মিলাতে পারবে না, এবং সেই মাল এখন মানুষ নিতেও চায় না। ম্যানুয়ালি রড কিন্তু নিতে চায় না। প্রত্যেকটি রড কিন্তু এখন আপনার পিডাব্লিউডি বলেন, এলজিডি বলেন, সেনাবাহিনী বলেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই রডগুলো আমাদের টেস্ট করে তারপরে কিন্তু ব্যবহার করার জন্য অনুমতি দেয়। সেই জন্যই বলছি আপনার রড আমাদের এখন যত টেকনোলজি ফাস্ট হবে, সারা পৃথিবীর সাথে আমাদের টেকনোলজি, আমরা আগে এখন যেমন একটা রড গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি যে আমার এই রড 100 বছরে ক্ষতিগ্রস্ত হবে না। সেটি তো আমরা দেখলাম প্রমাণিত। কারণ দেখেন যে পদ্মা সেতুর মতো জায়গায় কিন্তু বাংলাদেশের রড ইউজ হয়েছে, এবং সেই রড ব্যবহার করার ক্ষেত্রে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা হয়েছে। বিদেশি বিশেষজ্ঞরা পরীক্ষা করেছে, পরীক্ষা করার পরে অ্যাপ্রুভ করেছে বলেই তো ওখানে ব্যবহার হয়েছে। হ্যাঁ, আমার পদ্মা সেতু হয়েছে, চিটাগাং টানেল হয়েছে, আমার হাইরেজ বড় বড় বিল্ডিং হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, সব আমার দেশের রড। একটি রডও কিন্তু আমাদের বিদেশ থেকে আনতে হয় না। এখানে ধরেন আমাদের কোটি কোটি ডলার আমাদের সেভ হচ্ছে, এবং দেশেই উন্নয়ন হচ্ছে। আজকে দেখার মতো উন্নয়ন দেশে আমরা নিজেরাই দেখছি। আপনি যেটি বলছিলেন যে আরো বড় বড় কোম্পানি বিনিয়োগে আসছে, কিন্তু সেক্ষেত্রে তো বড় চ্যালেঞ্জটা হবে কাঁচামালের। সেই কাঁচামালের সরবরাহটা আসলে কতটা নিশ্চিত করা যাবে? যেহেতু বিশ্বের অন্যান্য দেশে তো ধরেন যে তাদের নিজস্ব কাঁচামাল আছে, এক্ষেত্রে তো বেশিরভাগই আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তৈরি হবে না? না, আপনি দেখেন আমাদের এই সেক্টরে একসময় উৎপাদন হতো প্রতি বৎসর এক একটা মিলে 400 থেকে 500 টন, বৎসরে 5000 টন। সেই মিলগুলি এখন আমাদের, সেই মিলগুলি আজকে 2 লাখ টন ক্যাপাসিটিতে উন্নয়ন করেছি আমরা। কিন্তু এর পাশাপাশি মানুষের চাহিদা যেমন বাড়ছে, দেশের উন্নয়ন বাড়ছে। আমরা যে ইনভেস্ট করছি, আপনি এই বৎসরে 10 লাখ টন মাল প্রোডাকশন উৎপাদন হতো, এগুলি আমার দেশে কনজামশন হতো। আজকে দেখেন 60 লাখ টন মাল ক্যাপাসিটি, 60 লাখ টন উৎপাদন হয়, সেগুলো কিন্তু আমার দেশেই কনজামশন হয়ে যাচ্ছে। এবং আগামী 5 বছরে আমাদের ধারণা, আমাদের হিসাব, যদি আমরা ভুল না করে থাকি, মানুষ তো সবকিছু হিসাবের ভিতরেই চলে, আগামী 5 বছরে এটা 1 লাখ টনের ক্যাপাসিটিতে চলে যাবে। জি, তার মানে আপনি বলছেন কোনো অসুবিধা হবে না? ইনশাআল্লাহ অসুবিধা হবে না। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি তো শিল্প উদ্যোক্তার পাশাপাশি আমরা জানি যে আপনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে আছেন। যেমন বনশ্রী সোসাইটির আপনি 2 বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, সামনেও নির্বাচন আসছে। তো সে সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আপনি দেখেন, ছোটবেলা থেকে আমার মাথায় ছিল যে মানুষের জন্য কিছু করা। আমি ইন্ডাস্ট্রি করেছি শুধু আমি বড় লোক হয়ে যাব, আমি ভালো থাকবো, বিষয়টা এরকম নয়। আমার একটা যেমন ছোট্ট একটা ইন্ডাস্ট্রির ভিতরে আল্লাহ পাক 10,000 লোকের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কর্মসংস্থান করে দিয়েছেন। তেমনি আমি যদি ভালো থাকি এবং আমি যদি মানুষ হই, তাহলে মানুষের পাশে যদি কোনো খেদমত করতে পারি। আপনি বনশ্রীর মানুষ দেখেন, এটা একটা সোসাইটি, এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক বসবাস করে। একজন বাড়ির মালিক একটা ভোট দেয়। ওখানে আমাদের মন্ত্রী মর্যাদার লোক আছেন, সচিব মর্যাদার লোক আছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। তারা আমাকে 2 বার তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে ওখানে নির্বাচিত করেছেন। আমি 2 বার দায়িত্ব পালন করেছি। আপনি দেখবেন আজকে থেকে 10 বছর আগের যে রামপুরা বনশ্রীর যে পরিস্থিতি ছিল, আর আজকে আপনি আসেন, এই গভর্নমেন্টের উন্নয়নের ছোঁয়া আমি কিন্তু আমার মাধ্যমে বনশ্রীবাসীও পেয়েছে। এই সরকারের উন্নয়ন, আমি যেভাবে গভর্নমেন্টের উচ্চপদস্থ আপনার মন্ত্রী মর্যাদার লোক,
আমাদের মেয়র মহোদয়, আমাদের পুলিশ কমিশনার, সবাইকে, এমপি সাহেব সহ আমি বনশ্রীতে নিই। তাদের বসাতে, তাদের এক মিটিংয়ে বনশ্রীর উন্নয়ন তারাই সিদ্ধান্ত দিয়ে যান এবং সরকারি সহযোগিতাই আমি করেছি। জি। আমার পকেট থেকে কিন্তু দিতে হয় নাই। আজকে মানুষ তারই সেবা পাচ্ছে। একজন ভাড়া তখন পেত না, মানুষ রিক্সায় যেতে পারতো না, আজকে ভাড়াটিও এখন ভালো সেখানে পায়। অনেক উন্নয়ন। অনেক উন্নয়ন, মনে হয় যেন আমরা গুলশানের কাছাকাছি চলে জি। পাশাপাশি থাকি। যে আমরা আশা করি যে আপনার হাত দিয়ে আবারও উন্নয়নের সেই ধারাবাহিকতাটা অব্যাহত থাকুক। এবারও মানুষ ধরছে, এবারও আমাকে ছাড়ছে না। আমি চেষ্টা করব 29 এপ্রিল বনশ্রী সোসাইটির নির্বাচন, আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আপনাদের সকলের দোয়া এবং বনশ্রীবাসীর কাছে ভোট চেয়ে আমি আপনার মাধ্যমে আমার কথা শেষ করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এই আপনাদের এই চ্যানেলে, এটিএন বা নিউজ চ্যানেলে আপনার এই বিজনেসে এনে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদেরকে দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এই ছিল আজকের বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।